আপনাকে ডেকেছি আরও একটা কাজে। সুনামগঞ্জ বেঞ্চের গত 1 মাসের হিসেব আজ বিকেলের মধ্যে দেখে দিতে হবে। রোদেলা ঘাবড়ে যায়। রাশেদুজ্জামান বলে, আপনি হিসাবগুলো বিকেলে সব মিটমাট করবেন। আপনার আপনার সেকশনের সিনিয়র অফিসার তাসরিফের থেকে সাহায্য নিতে পারেন। এর আগে সুনামগঞ্জ ব্রাঞ্চ তিনি সামলাতেন। রোদেলা মল্লিন মুখ নিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। রাশেদুজ্জামানের মুখে পৈশাচিক আনন্দ। বিড়বিড় করে বলে, ঘুঘু, তুমি ঠিকই আমার ফাঁদে পড়বে এবার। রোদেলাকে নিজের ড্রেসকে ফিরতে দেখে তাসরিফ বিষণ্ণ মুখ নিয়ে রোদেলা বসে আছে। তাসরিফ কয়েক মুহূর্ত রোদেলার দিকে তাকিয়ে নিজের কাজে মন দেয়। মনে মনে ভাবে, আশ্চর্য, এই বদমেজাজি মেয়েটার কর্মকাণ্ড দেখে সে এত সময় নষ্ট করছে কেন। ফোনের ভাইব্রেশনের শব্দে তাসরিফ ফোনটা উঠিয়ে রিসিভ করে কানে ধরে। হ্যাঁ মা, ফোন দিচ্ছ কেন? আমি তো অফিসে। ওপাশ থেকে নারী কণ্ঠ শোনা যায়। আজ বিকেলে অফিস থেকে ছুটি নিয়ে রাখবি। কেন মা, কি হয়েছে? কি হয়েছে মানে? আজ তোর জন্য মেয়ে দেখতে যাব, ভুলে গেছিস? মা, মাসের মধ্যে এতবার তো ওরা আমাকে ছুটি দেবে না মেয়ে দেখার জন্য। অলরেডি 3টা লিভ নিয়ে বসে আছি। এই শেষবার বাবা, ঘটকের কাছে থেকে যা শুনলাম মেয়ের সবই পছন্দ হয়েছে। আমার মেয়েও অসম্ভব সুন্দরী ছবি দেখেছি আমি। তাই? তাহলে এখানেই ফাইনাল করে দাও। আর দেখা দেখির দরকার কি? রোজ রোজ মেয়ে দেখতে যাওয়ার জন্য আর ছুটি নিতে হবে না, আমার বেঁচে যাব। ঠাট্টা করে বলে তাসরিফ। রোদেলা এসে তাসরিফের ডেস্কের সামনে দাঁড়ায়। তাসরিফ খানিকটা অবাক হয়ে মাকে বলে ফোন কেটে কান থেকে ফোনটা নামিয়ে নেয়। তারপর জিজ্ঞেস করে, কিছু বলবেন? রোদেলা মাথা ঝাঁকায়। জি। তার গলার স্বর অত্যন্ত নিচু। তাসরিফ মনে মনে বলতে চায়, কি ব্যাপার মিস মেজাজি, এভাবে আজ আমার ডেস্কের সামনে এসে মিউ করছেন যে? কণ্ঠে সেই চাবুক কোথায়? সবসময় তো জিহ্বায় চাবুক নিয়ে ঘোরেন। কিন্তু সে বলে, বলুন কি দরকার? রোদেলা বলে, জিএম স্যার আমাকে সুনামগঞ্জের গত 1 মাসের হিসাবগুলো দেখে দিতে বলেছেন, কিন্তু আমি তো আগে কখনো ওটা দেখিনি। জিএম স্যার বলল ওটা আপনার দায়িত্বে ছিল, যদি বুঝিয়ে দিতেন। তাসরিফ মনে মনে হাসে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই জন্যই মিস মেজাজি মিউ করছে আজ। মুখে বলে, বুঝলাম, কিন্তু এখন তো আমার হাতে প্রচুর কাজ। আমি তো অন্য কাউকে সাহায্য করতে পারবো না। সরি, আপনি একটু পরে আসুন। রোদেলার মনে হচ্ছে এই মাত্র কেউ তার মুখে ঝামা ঘষে দিয়েছে। খুব জ্বলছে তার মুখ। লোকটা এইভাবে অপমানের প্রতিশোধ নিল। রোদেলা স্পষ্ট দেখেছে ড্রেসকে অলস ভঙ্গিতে বসে ফোনে কথা বলছিল সে, তাই রোদেলা সাহায্য চাইতে এসেছিল। এই লোকটা এতটা চতুর, এর চেহারা দেখে কে বলবে? এই লোকটাকে এতদিন সে ভদ্রলোক ভেবে এসেছে। না না না, পৃথিবীতে কোনো ভদ্রলোক নেই, তার প্রমাণ আবার পেয়ে গেছে রোদেলা। ধীর পায়ে নিজের ডেস্কের কাছে ফিরে গিয়ে বিরস মুখে বসে থাকে রোদেলা। তার সামনে ফাইলের স্তূপ। এই মুহূর্তে ইচ্ছে করছে পেট্রোল ঢেলে তার সামনে রাখা ফাইলগুলোতে আগুন ধরিয়ে দিতে। তারপর সেই আগুনে জিএম স্যার এবং এই তাসরিফ হাসান নামের ভদ্রলোকের মুখোশ পরে থাকা চতুর লোকটিকে জ্বালিয়ে দিতে। ড্রেসকে রোদেলা নামের অহংকারী বদমেজাজি মেয়েটির কাচুমচু মুখের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসে তাসরিফ। ঠিক হয়েছে একেবারে। জিএম স্যারকে মনে মনে অসংখ্য ধন্যবাদ জানায় সে। জিএম স্যার তাকে সুযোগ করে দিয়েছে এই মেয়েটির অপমানের যোগ্য জবাব দেওয়ার। পরাজিত রোদেলার মুখের দিকে তাকিয়ে মনে মনে তাকে জিজ্ঞেস করে তাসরিফ, কি মিস মেজাজি, কেমন লাগছে এখন? অফিসের লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। তাসরিফ চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে রোদেলার দিকে চায়। এক মনে ফাইল ঘাটছে সে, যেন ক্যান্টিনে যাওয়ার জন্য কোনো তাড়া নেই তার। 1 ঘন্টা পর লাঞ্চ টাইম শেষ হয়। অফিসের সবার লাঞ্চ হয়ে গিয়েছে। তাসরিফ নিজের লাঞ্চ সেরে ডেস্কে ফিরে এসে আবার রোদেলাকে দেখে। একবার ক্যালকুলেটর, একবার ফাইল, একবার নিজের টিফিন বক্সের দিকে তাকাচ্ছে রোদেলা। তাসরিফ খেয়াল করলো তার হঠাৎ করে সামনের ডেস্কে বসা রাগী বদমেজাজি কিন্তু অসম্ভব পরিশ্রমী মেয়েটির জন্য খারাপ লাগছে। মেন রোডে বাস থেকে নেমে গলির পথ ধরে সে মেন রোড ধরে হেঁটে গেলে 5-6 মিনিটের পথ। এই ঘিঞ্চি গলিতে হাঁটতে ভালোই লাগে তার। অফিস ছুটি হয় 5টায়। আজ কাজের চাপ বেশি থাকায় অফিস থেকে 6টা নাগাদ বের হয়েছে সে। বাড়িতে পৌঁছতে পৌঁছতে প্রায় 7টা বেজে যাবে।
গলি টঙের দোকানগুলোতে জমজমাট ভিড়। সন্ধ্যার সময়টা এই পাড়ার আড্ডা দেওয়ার সময়। এই সময়ে প্রত্যেকটা টঙের দোকানে দেশের হালচাল ও রাজনীতি নিয়ে বিশদ আলোচনা হয়। রোদেলা কিছু দূর হেঁটে যাওয়ার পর হঠাৎ করে হাঁটার গতি কমিয়ে দেয়। কিছুটা দূরে আধো অন্ধকারে বৃষ্টি দাঁড়িয়ে আছে, কাঁধে তার বইয়ের ব্যাগ। কারোর সাথে কথা বলছে সে। বৃষ্টির সাথে ছেলেটা কে? রোদেলা ছেলেটাকে দেখে, শুকনো এবং লম্বাটে একটা ছেলে। চেহারা দেখে তো বৃষ্টির সমবয়সী মনে হচ্ছে। এই আধো অন্ধকারে কি করছে তারা? রোদেলা দ্রুত পা চালায়। রোদেলার দিকে চোখ পড়াতেই ভয়ে পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে বৃষ্টি। দাঁত কিরমির করে চাপা স্বরে বলে, আপু আসি আপু, তুমি শিগগিরই ভাগো। বৃষ্টির কথাটা শেষ করতে না করতেই ছেলেটি উল্টো পথে হাঁটতে শুরু করে। খুব দ্রুতই সে চোখের আড়াল হয়ে যায়। বৃষ্টি নিজের জায়গাতে ঠায় দাঁড়িয়ে থাকে। বৃষ্টি মনে মনে কথা সাজাতে থাকে। মেজ আপুকে তার প্রশ্নের যথাযথ উত্তর না দিতে পারলে আজ সে শেষ। এখন যদি সে মেজ আপুকে বলে এই ছেলেটা তার বন্ধু, তা মেজ আপু কখনোই বিশ্বাস করবে না। কারণ মেজ আপু তার সব কটা ছেলে বন্ধুকে চেনে, এমনকি তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্ক মেজ আপু মুখস্থ। এখন তাহলে কি জবাব দেবে সে মেজ আপুকে? বৃষ্টি, ছেলেটা কে ছিল? রোদেলার কণ্ঠে ধমকের সুর। যদিও বৃষ্টি রোদেলার প্রশ্নের উত্তর আগে থেকে সাজিয়ে রেখেছে, তবুও তার বোনের চোখ মুখ দেখে তার খুব ভয় হচ্ছে। ভয়ে সে সব গুড়িয়ে ফেলেছে। একটা ঢোক গিলে সে বলে, আপু, ওই ছেলেটা আমার ডিস্টার্ব করে। ডিস্টার্ব করে মানে? কবে থেকে ডিস্টার্ব করে? আর তুই ওর সাথে কি কথা বলছিলি এত? ও যাতে আমাকে ডিস্টার্ব না করে তাই বুঝিয়ে বলছিলাম আপু। রোদেলা বোনকে দেখে বৃষ্টি ভীত হয়ে আছে। তারপর কয়েক মুহূর্ত পরে বলে, বুঝিয়ে বলার দরকার নেই, একটা ঠাটিয়ে মেরে দিবি কানের নিচে, তারপর লোক জড়ো করবি। এরা বুঝ নেয়ার ছেলে নয়। এসব ছেলেদের আমার ভালো করে জানা আছে। দেখলেই তো মনে হয় এই মাত্র গাঁজা ফুকে এসছে। নজরুলের মতো লম্বা চুল রেখেছে, আবার চাপা ভাঙ্গা চেহারা। রোদেলার কথা শোনার সাথে সাথে বৃষ্টির মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। আপু এভাবে কাউকে না জেনে গাঁজাখোর উপাধি কিভাবে দিতে পারে? চুল বড় রাখলে সে গাঁজাখোর নাকি? আদিল মোটেও এমন নয়, আর আদিলের চেহারা মোটেও খারাপ নয়। চাপা ভাঙ্গা কেন বলল আপু? ওর ক্লাসের প্রায় মেয়েই তো আদিলকে পছন্দ করে। অসুন্দর হলে তো করতো না। আদিল সুন্দর, এবং জাহিন ভাইয়া যার সাথে আপু প্রেম করেছিল তার থেকে আদিল 1000 গুণ বেশি ভালো দেখতে। বাসায় চল। রোদেলা হাঁটতে থাকে। বৃষ্টি মুখ কালো করে বোনের পিছু পিছু পা ফেলে। নীরবতা ভেঙে রোদেলা বলে, বাবার পাটা ঠিক থাকলে তোকে এভাবে একা চলাফেরা করতে হতো না। তুমিও তো একা চলাফেরা করো আপু। আমি আর তুই কি এক? তুই তো একটা মিনি বিড়াল। তুই আর বড় আপু এত ভ্যাবলা টাইপের কেন বুঝি না। আমার মতো হতে পারিস না? বৃষ্টি চুপ করে থাকে। সে আর বড় আপু মোটেও ভ্যাবলা টাইপের মেয়ে না, বরং রোদেলা আপু একটু বেশি কঠিন টাইপের মেয়ে। সেদিন আদিল তো বলেই ফেলল, তোমার এই মেজো আপুকে বানাতে গিয়ে মাটি কম পড়ে গেছিল, তাই সৃষ্টিকর্তা সিমেন্ট দিয়ে দিয়েছে। সিমেন্ট মানবে সে। আপুকে প্রায় দেখি রাস্তায় বাসের জন্য দাঁড়িয়ে থাকতে, চোখ মুখ কুঁচকে কেমন নিয়ে দাঁড়িয়ে থাকে। উনি কি সবসময় এমন কঠিন মুখ নিয়ে থাকে? এ প্রেম করতো কিভাবে? বিয়ের পর তোমার এই আপুকে আমি ডাকবো সিমেন্ট আপু। আমি রোদেলা আমিন। বাবার নাম রাহুল আমিন, মায়ের নাম যাই হোক বাদ দিন। আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে আমি যখন 10 বছর বয়সী তখন। তারা এখন দুজনেই আলাদা সংসার পেতে সুখী জীবনযাপন করছে। আমার বয়স 27 বছর, কিন্তু বার্থ সার্টিফিকেট 26। আমার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কখনো কখনো ফর্সা, আবার কখনো কালো। কোনো নির্দিষ্ট রং নেই। আমার অনেকগুলো বাবা মায়ের মতো আমার গায়ের রঙও অনেক কালো। আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার পদে সার্ভিস দিচ্ছি। স্যালারি যা পাই তাতে আমাদের মধ্যবিত্ত সংসার বেশ ভালোভাবে চলে যাচ্ছে। আমি একজন অবিবাহিত ইন্ডিপেন্ডেন্ট ওম্যান। একটা 3 বছরের রিলেশন ছিল, কিছুদিন হয় সেটা শেষ হয়ে গিয়েছে। তার কারণ যাই হোক, এটাও বাদ দিন। আমি এখন নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছি। তার কারণ বাড়িতে আমার জন্য বিয়ের প্রস্তাব এসছে। বিয়ের প্রস্তাব নিয়ে এসছে আমার ডলি খালা, আমার মায়ের একমাত্র বোন।
পেশায় তিনি একজন পাশের বাসার আন্টি। অবশ্য আমার নানাবাড়ির দিকের সব লোকজনই এরকম, শুধুমাত্র আমার নানাভাই বাদে। ডলি খালার মুখোমুখি আমি হতে চাই না, এজন্যই আমি ঘরের দরজা বন্ধ করে বসে আছি। এই পর্যন্ত লিখে রোদেলা লেখাটা কলম দিয়ে কাটতে থাকে। কাগজটাকে দলা পাকিয়ে ময়লার ঝুড়িতে ছুঁড়ে মারে। তার ভীষণ মেজাজ গরম হয়ে যাচ্ছে। দরজা বন্ধ করার পরেও বসার ঘর থেকে ওই মহিলার গলা শোনা যাচ্ছে। এই মহিলার গলা নয়, যেন আস্ত একটা মাইক। রোদেলা অপেক্ষা করতে থাকে কখন এই মহিলা ঘর থেকে বের হবে। এই মহিলা বের হয়ে গেলে সে একটু ছাদে যাবে। অনেকদিন হয় বিকেলে ছাদে গিয়ে হাওয়া খায় না সে। বসার ঘরে 2 সিটের একটি সোফা, পুরোটা দখল করে বসে শ্যামসুন্নাহার ডলি। অত্যন্ত স্বাস্থ্যবতী একজন মহিলা। শরীরে বিশ্রীভাবে মেদ জমে তাকে মোটামুটি বড় সাইজের একটা পেঙ্গুইনের মতো লাগে দেখতে। তিনি আজ রোদেলাদের বাড়িতে রোদেলাদের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। পাত্র তার ননদের ছেলে ইটালি প্রবাসী, বিয়ে করে বউ নিয়ে যাবে সাথে। তার মতে রোদেলার রাজকপাল হবে যদি এখানে রোদেলাকে বিয়ে দেওয়া হয়। তার সামনে বসে থাকা তার ছোট বোনের প্রাক্তন স্বামী রুহুল আমিনের দিকে তাকিয়ে ছোট মুখ কুঁচকে বলে, তুমি আর তোমার মেয়েরা আমাদের আপন নাই ভাবতে পারো, কিন্তু ওরা তো চাইলেই অস্বীকার করতে পারে না যে আমরা ওদের আপনজন। ডলির কথায় রুহুল আমিন শুকনো হাসি হাসে, তারপর বলে, দেখেন আপা, আমি কখনোই আমার মেয়েদের উপর আমার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেইনি। এই দেখেন, মেঘলা যাকে পছন্দ করেছে তার কাছে বিয়ে দিয়েছি। রোদেলার বেলাতেও তাই। আর ওর পছন্দ অনুযায়ী হবে সব। আপনি ওর সাথে কথা বলেন আগে। কথা কিভাবে বলবো? আমাকে দেখলেই তো তোমার মেয়ে ঘরের দরজা বন্ধ করে বসে থাকে। তা কি আমি জানি না? সে কি ভাবছে? বয়স তো কম হলো না। এরকম করলে পরে ভালো পাত্র জুটবে? আমার বাসুরে ঝি ছিল এরকম, সময় মতো বিয়ে করেনি, বয়সেই 30-এর কোঠায় পৌঁছেছে। মুখের চামড়া কুঁচকে যেতে শুরু করেছে, অমনি তাদের টনক নড়েছে। কিন্তু তখন আর লাভ কি হলো? মন তো কোনো পাত্র পেলই মন মতো তো কোনো পাত্র পেলই না। প্রস্তাব যা আসতো তা সব ডিভোর্সি, নয়তো এক বাচ্চার বাপ। কিছু মনে করো না ভাই রাহুল, রোদেলার সাথে যদি সেরকম কিছু হয়, বাপ হয়ে দেখতে পারবে সেটা? রুহুল আমিন চুপ থাকে। ডলি বলতে থাকে, মেঘলার তো একটা ব্যবস্থা হলো, এখন রোদেলাকেও বিয়ে দিয়ে দাও। বাকি থাকলো বৃষ্টি, ও আগুন সুন্দরী। তুড়ি মারলেই ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারিং জুটে যাবে ওর জন্য। তোমার শরীরের যে অবস্থা, এবার তো স্ট্রোক করে ফেলেছো। রোদেলা নিজের ঘর থেকে সবটা শুনছে। রাগে তার গা কাঁপছে। নিশ্চয়ই নাজমুন্নাহার মলি নামের ভদ্রমহিলা ওনাকে পাঠিয়েছেন এসব করার জন্য। রোদেলা নিজের ঘর থেকে সবটা শুনছে। রাগে তার গা কাঁপছে। নিশ্চয়ই নাজমুন্নাহার মলি নামের ভদ্রমহিলা ওনাকে পাঠিয়েছেন এসব করার জন্য। সে চোখ মুখ শক্ত করে বসে থাকে। রান্নাঘর থেকে উকি মারে আয়েশা সিদ্দিকা। রোদেলা তাকে কড়া করে বলে দিয়েছে রোদেলা নানা বাড়ির কেউ আসলে যেন সে সামনে না যায়, তাই সে রান্নাঘরে দাঁড়িয়ে আছে। এই নে দেখ, আরে একবার তাকা তো। তাসরিফ কপাল কুঁচকে তার মায়ের দিকে তাকায়। তাসরিফের মা তাহমিনা রহমান একটা ছবি তাসরিফের দিকে বাড়িয়ে ধরে রেখেছে। আরে আমি দেখেছি কি ছবিতে। মা, আমাকে বিরক্ত করবে না, এখন যাও, পরে দেখবো। দেখছো না কাজ করছি। তাহমিনা মুখ ভার করে তাসরিফের পাশে বসে পড়ে। তাসরিফ বাধ্য ছেলের মতো বলে, ঠিক আছে, দাও, দেখছি। তাহমিনা খুশি খুশি ছেলের দিকে ছবিটা বাড়িয়ে দেয়। তাসরিফ ছবিটা দেখে। খুবই কম বয়সী একটি মেয়ে, স্কুল ড্রেস পরে আছে। চেহারা থেকে বাচ্চা ভাবটাই এখনো যায়নি। মা বেঁচে বেঁচে আবারও একটা নাবালিকা ঠিক করেছে তার জন্য। পাশ থেকে তাহমিনা আহ্লাদি গলায় বলে, মেয়ে এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। বাবার সিমেন্টের ব্যবসা, মোটামুটি সচ্ছল পরিবার। সবচেয়ে ভালো দিক কি জানিস? মেয়ের দেশের বাড়িও বরিশাল। তাসরিফ অবাক হয়ে বলে, বরিশাল হলে লাভ? তাহমিনা নাক মুখ কুঁচকে বলে, বরিশাল্লারা ছাড়া বরিশাল্লাদের মর্ম কেউ বুঝতে পারবে না, বুঝলি? এত বছর ঢাকায় থাকি, সবই তো দেখছি। বরিশাল্লার মেয়েরা বর পাগল হয় বেশি। অন্য কোনো বিভাগের মেয়েকে নিয়ে আমি অন্তত
সংসার করতে পারবো না।